চিত্রটা কি দেখা যায় মোটামুটি? স্লাইডে দেখা যায়? চিত্রটা কি স্লাইডে দেখা যায়? আমার এখানে আর বড় হচ্ছে না, বড় করতে জি গেলে স্যার, আপনার। দেখা যায়। আচ্ছা দেখা আচ্ছা। যায় স্যার। একটু এই চিত্রগুলো আজকে নিবেন, আমি বলতেছি আজকে পরীক্ষার এইখান 61 থেকে 73 বি পর্যন্ত পুস্তক সহ পরীক্ষা প্রশ্ন আসবে। এখান থেকে একটা প্রশ্ন আছে পুস্তক ব্যতীত, সেটা হচ্ছে 65 ধারা, যে কোন কোন সাক্ষ্যগুলো গণসাক্ষ্য হিসেবে আমরা নিতে পারি। এখানে আপনারা দেখবেন অনেকগুলো অপশন আছে, 6-7টা পয়েন্ট আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, আমরা পড়াইছি ওগুলো আপনাদের। তো এখানে একটু মাথায় চিত্রের মাধ্যমে নেন আজকে ক্লাসটা, দেখবেন হয়ে গেছে। অনেকে এখান থেকে একেবারে নিতে পারতেছে না, হচ্ছে না, সত্যায়ন কি, অপ্রত্যায়ন কি, সম্পাদন কি। আমরা একটু জেনে আসি, সবার সাথে একমত পোষণ করে। এখানে আমাদের মোটামুটি অনেকের বলছে মোটামুটি মানে 80-90% হয়ে গেছে। জাস্ট আমরা একটু আরেকটু নিব, যে 68 থেকে প্রত্যয়ন ও সম্পাদন বা সত্যায়ন। যে প্রথম অ্যাটেস্টেশন, প্রত্যয়নটা কি? একটু সবাই মনোযোগ দেন। প্রত্যয়ন হলো কোন দলিলে, মনোযোগ দিন সবাই, একটু মনে খালি একবার রিডিং নেন, তাহলে পরবর্তী আমরা যে লেকচার গুলো দেবো সহজ হবে। আর চিত্রটা দেখলে আমাদের শেষ হয়ে যাবে। যে প্রত্যয়ন হলো কোন দলিলে বা নথিতে কোনো ব্যক্তি স্বাক্ষর করেছেন, আই রিপিট, কোন দলিল বা নথিতে কোনো ব্যক্তি স্বাক্ষর করেছেন বা সম্পাদন করেছেন, স্বাক্ষর বা সম্পাদন করেছেন, তা একজন সাক্ষী উপস্থিত থেকে স্বাক্ষর করে নিশ্চিত করা। যেটা আমার ব্যাটসম্যান বললো, প্রত্যয়নের মূল বিষয় হলো স্বাক্ষর বা সম্পাদন প্রত্যয় করা। তার মানে কি, কোন দলিলে কোনো যে স্বাক্ষর করছেন বা সম্পাদন করছেন একজন সাক্ষী উপস্থিত থেকে। এখানে সাক্ষীর কথা বলছে, আমরা ওই যখন 68-এ পড়বো আমরা দেখবো ওখানে প্রত্যয়নকারী, আবার প্রত্যয়নকারীকে না পাওয়া গেলে কথাগুলো বলা আছে, এই জন্য একটা প্যাচ লাগে। একটা উদাহরণ আছে, যে প্রত্যয়নের মূল বিষয়টা হচ্ছে যে স্বাক্ষর বা সম্পাদন, এই সম্পাদন, স্বাক্ষর বা সম্পাদন প্রত্যক্ষ করা। স্বাক্ষরটা যে দেখছি, হ্যাঁ করছে, আপনি চিনতে পারেন কেন স্বাক্ষরটা কার, আপনি চিনতে পারেন, সাক্ষী দিকে ডাক। আচ্ছা, উদাহরণ কি, রহিম একটি দলিলে স্বাক্ষর করলেন, মনোযোগ, রহিম একটা দলিলে স্বাক্ষর করছে। আচ্ছা, করিম তার সামনে রহিমকে স্বাক্ষর করতে দেখলেন। তার মানে রহিম একটা দলিলে স্বাক্ষর করছে, উপস্থিত কে ছিল, করিমের সামনে স্বাক্ষর করতে দেখছে। আচ্ছা, এবং সাক্ষী হিসেবে দলিল নিজে স্বাক্ষর করলেন, এবং সাক্ষী হিসেবে দলিল নিজে স্বাক্ষর করলেন। করিমের এই কাজকে প্রত্যয়ন বা অ্যাটাস্টেশন বলা হয়। এই যে করিমের এই কাজকে আমরা বলি না যে অ্যাটাস্টেশন, আমরা কি বলি, এটা সার দেই না। আচ্ছা, আস্তে আস্তে মনে রাখতে হবে এখানে, আমি দেখেছি তিনি স্বাক্ষর করছেন। বুঝতে পারছেন? প্রথম মনে রাখবেন যে আমি দেখেছি তিনি স্বাক্ষর করেছেন। অথেন্টিকেশন, সত্যায়নটা কি? এটাও আমরা অ্যাটেস্টেশনেই আমরা বুঝি, যে সত্যায়নটা করবে, সত্যায়নটা দিবে এই সাক্ষ্য আইনে। সত্যায়ন হলো কোনো দলিল বা কোনো দলিল, স্বাক্ষর বা কোনো নথি তার সত্য সঠিক নির্ভরযোগ্যতা যাচাই করে নিশ্চিত করা। এই যে এই সত্যায়নটা যে করছে এটা কি সঠিক আছে কিনা। সত্যায়নের মূল বিষয় হলো সত্যতা যাচাই নিশ্চিত করুন। সত্যায়নের মূল বিষয় হচ্ছে সত্যতা যাচাই নিশ্চিত করুন। আচ্ছা, উদাহরণটা কি, একটি সার্টিফিকেট কর্মকর্তা স্বাক্ষর আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেকর্ড যাচাই করে নিশ্চিত করলো যে স্বাক্ষরটি সত্যি কর্মকর্তার, সার্টিফিকেটটি বৈধ। এরকম অনেক সময় যে সত্যায়ন নিয়ে অনেক সময় ভেজাল হয় না, যে সত্যায়নটা এটা আসলে ভেজাল, অনেক সময় তো নিজেরটা নিজেই করে। মনে রাখবেন, সত্যায়ন, আমি যাচাই করে নিশ্চিত হলাম এটি সত্য, আমি যাচাই করে নিশ্চিত হলাম যেটা এটা সত্য। প্রত্যয়ন ও সত্যায়নের পার্থক্য কি? পার্থক্য সিম্পল, যে অ্যাটাস্টেশন আর অথেন্টিকেশন, যাচাই করা যেটা, স্বাক্ষর সম্পাদন প্রত্যয় করা সত্যতা যাচাই করবে। আর কি নিশ্চিত করে ব্যক্তিটি দলিল সম্পাদন করেছেন আর দলিল স্বাক্ষরটি সত্য ও বৈধ। ও সাক্ষীর সামনে স্বাক্ষর করলেন, উদাহরণ। আর কর্তৃপক্ষ রেকর্ড যাচাই করে সত্যতা করলো যে হ্যাঁ এই স্বাক্ষরটা যদি ডিজিটালও থাকে, যে হ্যাঁ এই স্বাক্ষরটা অমুক অফিসারের, যে সত্যতা হতে পারে, ডিজিটালটা আলাদা। আচ্ছা, সহজ মনে রাখতে হবে, দেখে সাক্ষী হওয়া, দেখে সাক্ষী মানে এই স্বাক্ষরটা দেখলাম জন্য সাক্ষী হয়েছে। আর যাচাই করে নিশ্চিত হওয়া, যখন আপনি সত্যায়ন করবে যে এটাকে যাচাই করে নিশ্চিত হতে হবে। তাহলে এটাকে মনে রাখবো আমরা কিভাবে, কোনো ব্যক্তি দলিল সম্পাদন করেছেন, মনোযোগ দেন, কোনো ব্যক্তি দলিল সম্পাদন করেছেন তা প্রত্যয় করে সাক্ষী স্বাক্ষর করা। কোনো দলিল স্বাক্ষর তথ্যের সত্যতা যাচাই করে নিশ্চিত হবে সত্যায়ন। খুব সহজভাবে যদি নেই, স্বাক্ষর করতে দেখা সব প্রত্যয়ন, আর সত্যতা যাচাই করা। এখন সম্পাদন, এক্সিকিউশনটা কি, সম্পাদনটা কি, একটা ক্লিয়ার। সম্পাদনটা কি, আমরা এটা যে এক্সিকিউট সম্পাদন করি না, আমরা আমার দায়িত্ব কাজ সম্পাদন করি, আমরা ওয়ারেন্ট সম্পাদন করি, এক্সিকিউট করি, যেটা আছে জারি করি, বলি না কোনো সময়। তো আইনের ভাষায় সম্পাদন বলতে কোনো দলিল বা চুক্তি বা দলিল, আইনে বলতে আর কি, চুক্তি টুক্তি তো অনেক আছে, এখানে ডকুমেন্টারি অনেক কিছু বিষয় আছে সিপিসির সাথে সম্পৃক্ত আসলে। যে দলিল চুক্তি লিখিত নথিকে আইন অনুযায়ী প্রস্তুত করে, এই যে
আইন অনুযায়ী কথা বলছে, দলিল চুক্তি বা নথিতে আইন অনুযায়ী প্রস্তুত করে স্বাক্ষর করে কার্যকর করাকে বোঝায়। সম্পাদন, এই স্বাক্ষর করে সম্পাদন করবে, যে স্বাক্ষর করে, এটা কিন্তু একটা অনুষ্ঠান। আপনারা জানেন যে যখন কোনো দলিল টলিল করে একাত্তর দলিল করে না, বদ পার্টি থাকে, তো এটাকে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হইতে হয়। তো সহজভাবে সম্পাদন দলিলে স্বাক্ষর করে, এই যে সম্পাদন যখন করবেন ইজিক্যাল টু দলিলে যখন স্বাক্ষর করলেন, সেটিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা। উদাহরণ, রহিম করিমের কাছে জমি বিক্রয় দলিল দলিল করে দিছে। দলিলটি প্রস্তুত হওয়ার পর যখন প্রস্তুত, রহিম করিম সেখানে কি করছে, রহিম সেখানে নিজে স্বাক্ষর করছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। এটা একটা আনুষ্ঠানিকতা, যে একটা ডকুমেন্ট যখন হচ্ছে। এখন রহিম কর্তৃক দলিলটি স্বাক্ষর ও আনুষ্ঠানিকভাবে কার্যকর করার সম্পাদনে হচ্ছে কে, সম্পাদন। তাহলে তিনটা শব্দ একসঙ্গে, আমরা সম্পাদন, নিজে দলিল স্বাক্ষর কার্যকর করছে, যেটা আমরা প্রত্যয়নের ক্ষেত্রে পেলাম। অন্য ব্যক্তি স্বাক্ষর করতে দেখেছেন, সেটা সাক্ষী হিসেবে আসছে। প্রত্যয়নটা হচ্ছে অন্য ব্যক্তি স্বাক্ষর হিসেবে আসছে। তার দলিল হচ্ছে নিজে দলিল স্বাক্ষর বা কার্যকর করছে, সম্পাদন করলাম, আমি সম্পাদন করে দিলাম। আর সত্যায়নটা হচ্ছে দলিল স্বাক্ষর সত্যতা যাচাই করা। তাহলে তিনটার বিষয় মনে রাখবো। সম্পাদন, আমি স্বাক্ষর করলাম, সম্পাদন মানে কি, আমি স্বাক্ষর করলাম। প্রত্যয়ন মানে আমি স্বাক্ষর করতে দেখলাম। আর সত্যায়ন হচ্ছে আমি যাচাই করে সত্য নিশ্চিত করলাম। তিনটা মনে থাকবে। সম্পাদন হচ্ছে আমি স্বাক্ষর করলাম, প্রত্যয়ন মানে আমি স্বাক্ষর করতে দেখলাম, আমি স্বাক্ষর করলাম, আর আমি আরেকজন হচ্ছে স্বাক্ষর করতে দেখছে। আর সত্যায়ন মানে আমি সত্যতা যাচাই করছে, এটা কোনো অথরিটি সেটা যাচাই করে দেখছে, যে নিশ্চিত হয়েছে হ্যাঁ এই ব্যক্তির স্বাক্ষর। এই তিনটা কেউ বুঝেন না এরকম আছেন? তিনটা শব্দ একেবারে বুঝেন নাই কেউ আছেন, যে সম্পাদন, প্রত্যয়ন, সত্যায়ন? এখন কোনো কথা বলবে না, কিন্তু যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আবার যখন ধারাতে যাবে তখন লাগবে প্যাস। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে একে স্যার, পরে জানছি। ঠিক আছে একেবারেই স্যার। ইজি বিষয়, যে আমি স্বাক্ষর করলাম, সম্পাদন। আমি 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 একজন উপস্থিতিতে স্বাক্ষর করছি, আমি যে স্বাক্ষরটা করছে মুস্তাফিজ, আমি স্বাক্ষর করছি। রফিক ভাই দাঁড়িয়ে ছিল, যেটা আমি প্রত্যয়ন করবো, যে হ্যাঁ এই স্বাক্ষরটা তার। এবং আর সত্যায়ন যে করবে, যে যাচাই বাছাই করবে, সেটা নিশ্চিত করবে। এটা কনসার্ন অথরিটি থাকতে পারে, যার যাচাই করার জন্য যদি কোনো একটা চ্যালেঞ্জ করে, যে এটা এটা তার লেখাটা তার কিনা। সিআইডি আছে। এটা বিভিন্ন ফর্মুলা আমরা আইন অনুযায়ী আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা চিত্রের মাধ্যমে একটু দেখে আসি, এরপর আমরা উপরে চলে যাবো। প্রত্যেকটা উদাহরণ দিব। 61, মনোযোগ দেন সবাই, ক্লাসে সবাই একটু মনোযোগ দেন, একেবারে 10টা বন্ধ থাকবেন সবাই। 61 হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। মনোযোগ দেন, একেবারে হেডলাইনটা, একেবারে আপনাদের এটা পিডিএফ সম্ভব আছে তো, রেডিয়াস লিখিত লেটসি। হ্যাঁ, দলিলের বিষয়বস্তু। আচ্ছা, প্রথমটা হচ্ছে 61 হচ্ছে দলিলের বিষয়বস্তু। আপনারা কি দেখতে পাচ্ছেন, একটা চুক্তিপত্র দেখতে পাচ্ছেন। একটা চুক্তিপত্র তো বোঝেন, যে যখন কোনো 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 একটা বিষয়ে চুক্তিপত্র তো একজনের সাথে হয়, এখানে চুক্তিপত্রে অনেক ক্লাসিফিকেশন আছে। দলিলের বিল বললাম তো, এটা পুরোটা হচ্ছে আদালতের কার্যক্রম। এখানে আলাদা হচ্ছে দেওয়ানি, দেওয়ানি পুরোটা একটা দেওয়ানি কার্যক্রম, এটা আলাদা। আদালত পুরোপুরি হচ্ছে সিপিসির সাথে কানেক্টেড। আর এই ধরনের আসলে আমাদের দলিল সংক্রান্ত, আমরা এই জমি জমা সংক্রান্ত আমাদের পুলিশের আইন বহির্ভূত, মানে এখতিয়ারের নয়। এটা হাইকোর্ট এবং পুলিশ হেডকোয়ার্টার আছে, এগুলো বিভিন্ন রুলিংস আছে, যেগুলো আমরা তদন্ত করতে পারি না, আমরা কাজ করতে পারি না। কিন্তু তদন্তের কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমাদের এগুলো জানতে হয়, কাজ না করলেও আমাদের জানতে হয় অনেকেই। কারণ মানুষের, জনসাধারণ যারা আমরা কাজ করি, তাদের এই দলিল আদেশ সবচেয়ে সমস্যা, তারা বুঝে না। কিন্তু এখানে ডিজিটাল কিছু সম্পৃক্ত করা, এগুলো আমাদের কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এটুকু মনে রাখবেন, যে কোনো একটা চুক্তিপত্র বা কোনো একটা দলিল, জমি জমা সংক্রান্ত দলিলের যে বিষয়বস্তু আদালত যদি উপস্থাপন করে, সেটা প্রমাণ করতে পারবে। চুক্তিপত্র এক কথা হচ্ছে, চুক্তিপত্র আদালত উপস্থাপন করে তার বিষয়বস্তু প্রমাণ করতে পারবে। এটা হচ্ছে জাস্ট 61 লেখছে, এখানে অন্য কোনো কিছু না। দলিলের বিষয়বস্তু প্রমাণ 61-তে। বুঝতে পারছেন? আমি কিন্তু 61-তে পড়াচ্ছি, 59-60 থেকে শুরু করিনি। 59-60 হচ্ছে আমাদের, 60টা হচ্ছে আমাদের মেইন ফোকাস সেকশন, আমাদের পুলিশের, আমাদের তদন্তকারী কর্মকর্তা 60। ওরাল এভিডেন্স, অর্থাৎ 59-এ বলছে যে আপনি যদি দলিল না থাকে মৌখিক স্বীকৃতি প্রমাণ করতে পারবেন। বাট মৌখিক স্বীকৃতি প্রমাণ করতে পারবেন, ওরাল স্টেটমেন্ট মাস্ট বি ডিরেক্টেড, সেটা তো 60 বলছে যে আপনাকে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আর সাক্ষ্য যে প্রত্যক্ষ হতে হবে, এখানে 4-5টা অপশন আছে, যে এই শোনা সাক্ষ্য আপনার প্রত্যক্ষ হয়, বা কোনো স্মেল বা কোনো গ্রান নিছে সেটাও প্রত্যক্ষ হতে হবে, নিজে একদম সরাসরি ডিরেক্টলি ঘটনাস্থলটা মানে ঘটনাস্থল পরিস্থিতি কি কি নিজে থেকে দাঁড়িয়ে দেখছেন। প্রত্যক্ষ সাক্ষী বলেন, যে মামলা প্রমাণ করার জন্য কিন্তু সাক্ষ্য প্রয়োজন আছে, সাক্ষী প্রয়োজন আছে, হ্যাঁ। নির্দিষ্ট নাই, নির্দিষ্ট নাই যে এখানে 2-3 জন দিয়ে মামলা প্রমাণ করার জন্য কোনো সাক্ষীর কোনো প্রয়োজন আছে। তবে নির্দিষ্ট না, যদি কোনো বলে না যে কথা রয়েছে যে অনেক মামলার অনেক ডকুমেন্ট আছে। এখানে একটা কথা বলতে হয়, আসলে একটা থেকে আরেকটা চলে যায়।
যে আপনার কথা বলেছে যে 1 টন 1 টন বলে যে কথার চেয়ে একটা দালিলিক যদি কোনো এভিডেন্স থাকে সেটা কিন্তু ওই টনের চেয়ে আপনার এই দালিলিকটা সবচেয়ে গ্রহণযোগ্য। আপনি অনেক বলতেছেন মৌখিক মৌখিক হাজার হাজার কথা বলতেছেন না, কিন্তু একটা দালিলিক যদি থাকে, একটা এলিমেন্ট থাকে, একটা এভিডেন্স থাকে, তাহলে সমস্ত সব ওই এভিডেন্সটা প্রমাণ করবে এটা প্রত্যক্ষ। তাহলে আমাদের এভিডেন্সটা, আমাদের প্রত্যক্ষ সাক্ষী যদি থাকে, সমস্ত সবকিছু থাকে, কিন্তু একজন প্রত্যক্ষ, একজন মামলা প্রমাণের জন্য একজন বাদী যথেষ্ট, একজন সাক্ষী যথেষ্ট। বুঝতে পারছেন? খেয়াল রাখতে হবে 59 60টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 60টা হচ্ছে আমাদের পরীক্ষা আসার মতো, 60টা হচ্ছে আমাদের পরীক্ষা আসার মতো। আচ্ছা, 61টি হচ্ছে দলিলের বিষয়বস্তু, এখানে আর কিছু দরকার নাই। 62 হচ্ছে, খেয়াল রাখবেন, প্রাথমিক সাক্ষ্য। একদম স্পষ্ট ছবিতে দেখতেছেন, বলতেছে ছবিতে মূল দলিল, একটা ছবির উপরে বলছে মূল দলিল, তার মানে হচ্ছে কি আদালতে মূল দলিল উপস্থাপন করা কি কি প্রাথমিক সাক্ষ্য বলা হয়। জাস্ট একটু এইটুকু মনে রাখবেন, আর কিছু দরকার। মূল দলিল আদালতে উপস্থাপন করা হলে যা প্রাথমিক সাক্ষ্য। একেবারে মূল সার্টিফিকেট আমরা বলি না, আমরা প্রাইমারি। মূল সার্টিফিকেট এক হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিক তো সেকেন্ডারি বা প্রাথমিক। এখন 62 প্রাথমিক গেল, 63 হচ্ছে গণসাক্ষ্য। এই যে অনেকে গণ সেকেন্ডারি যেটা আমরা বলি, বুঝতে পারছেন? সেকেন্ডারি অর্থাৎ মূল কপি হারিয়ে গেলে, মূল কপির পরিবর্তে যে মূল দলিল হারিয়ে গেলে তার প্রত্যয়িত কপি, প্রত্যয়িত কপিটাই সেটা হচ্ছে গণসাক্ষ্য হিসেবে। অনেকে গণসাক্ষ্য কি, বুঝতে পারছেন? যে গণসাক্ষ্য গুলো কি, যে আমরা মূল্যের পরিবর্তিতে যেগুলো হবে সেগুলো হচ্ছে গণসাক্ষ্য। 1 আর 65 পর্যন্ত ভালো করে পড়বেন, এগুলো পরীক্ষা আসার মতো একটা চান্স আছে। আমি 65টা এবার ইম্পর্টেন্ট ধরছি। 65 আসো, গতবার আগের বার আসছিল 68 থেকে। তো একটু পড়েন, এখান থেকে যদি পরীক্ষা আসে দেখে আসলো আপনার অনেক কনফিউশন লাগাই দেবে। তাহলে গণসাক্ষ্যটা আমরা কত বললাম? 63। গণসাক্ষ্যটা হচ্ছে এটা আমরা সেকেন্ডারি, যেটা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য। একটা প্রাথমিক আর মাধ্যমিক, বুঝতে পারছেন? প্রাথমিক মূল, আর মাধ্যমিক কি, মাধ্যমিক থেকে যেটা ফটোকপি হয়, মূল দলিল হারিয়ে গেলে তার প্রত্যয়িত কপি কোন সাক্ষী হিসেবে এক কথায় কি হবে, গ্রহণযোগ্য হবে। একটু 30 সেকেন্ড। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, তাহলে 61 হচ্ছে দলিলের বিষয়বস্তু, 62 হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, 63 হচ্ছে মাধ্যমিক অর্থাৎ গৌণ সাক্ষ্য, 64 হচ্ছে মাধ্যমিক সাক্ষ্যের দলিল প্রমাণ। মনোযোগ দেন, যে মাধ্যমিক সাক্ষ্য দলিল প্রমাণটা কিভাবে হবে, যে মূল দলিল উপস্থাপন করে, যদি একেবারে সরাসরি মূল দলিল যদি উপস্থাপন করে আদালতে, এবং অস্তিত্ব যদি থাকে, এই বিষয়বস্তু প্রমাণ করা যাবে। 64 এখানে এই কোন কোন বিষয়ে উপস্থিত দলিলের অস্তিত্ব প্রমাণ করা যায়, একটা অস্তিত্ব নিয়ে কথা আছে, দেখবেন অস্তিত্ব মেন বইয়ে দেখবেন আপনারা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 64 প্রাথমিক সাক্ষ্য দলিলের প্রমাণ। আপনার যদি মূল দলিল যদি আদালত থেকে, সেকেন্ডারি সাক্ষ্যের কোনো ভ্যালু আছে? যখন মূল দলিল পাওয়া যাবে না, একেবারে হারিয়ে যাবে, পুরায় ফেলবে, বিতর্কিত হবে, কোনো পক্ষে হারিয়ে গেছে, নোটিশ করা হচ্ছে, তখন না একটা আলাদা কোর্টের যে প্রসিডিউর রয়েছে সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু আমরা প্রাথমিক সাক্ষ্য দলিল দ্বারা প্রমাণ করি। আমরা জানি, আমরা পড়েছি পিছনে যে দলিল দিয়ে প্রমাণ করতে হয়। ওই যে আমরা যেখানে দলিল রয়েছে, আপনি মৌখিক যত বলেন না কেন, যেখানে ডিজিটাল রেকর্ড যদি মৌখিক ডিজিটালও থাকে, সেটা ডিজিটালটা গ্রহণযোগ্য হবে। তবে মৌখিকের চেয়ে যদি দলিল থাকে, দলিল বলা হচ্ছে দলিলের থাকলে দলিল দিয়ে প্রমাণ করতে হয়, সেখানে মৌখিক কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। খেয়াল রাখতে হবে। তাহলে 65-তে আসি। তাহলে 61 দলিলের বিষয়বস্তু, 62 প্রাথমিক, 63 সেকেন্ডারি, 64 সেকেন্ডারি প্রাথমিক সাক্ষ্য দলিল বিষয়বস্তু অস্তিত্ব প্রমাণ করবেন আদালতে। 65 হচ্ছে গৌণ সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে যদি মূল দলিল হারিয়ে যায়। মনে দেখ, মূল দলিল পুড়ে গেছে, দেখা গেছে, আপনার দেখেন ছবি দেখে তাকান। এখন যদি মূল দলিল পুড়েই গিয়ে থাকে, যদি পুড়ে গিয়ে থাকে, এই যে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় আগুন লাগছে না, ভূমি অফিসে আগুন লাগছে না, অনেক সময় বাড়িতে বাড়ি ঘরে আগুন লাগছে না, পুড়ে যেতে পারে না, তো মূল দলিল পুড়ে গেছে, তাহলে মূল দলিল আগুনে পুড়ে নষ্ট হওয়ার তার কপি, নষ্ট হয়ে গেছে তার কপি, ওই গণসাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। ক্লিয়ার? এটা কিন্তু একটা গণসাক্ষ্য। যে মূল দলিল আগুনে পুড়ে নষ্ট হয় তার কপি গণসাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। ভেরি ইম্পর্টেন্ট। 65 এটা হচ্ছে 65 হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। ডিজিটাল সাক্ষ্যটা দেখেন, ডিজিটাল রেকর্ড, যেটা হচ্ছে ডিজিটাল 65 65 দুইটা, একটা হচ্ছে বিশেষ বিধান, আর একটা হচ্ছে রেকর্ডের গ্রহণযোগ্যতা। ভাষ্য নিয়ে যাবেন পরীক্ষা হলে, পরীক্ষা আসতে হবে যে ডিজিটাল রেকর্ডের সম্পর্কিত বিশেষ বিধান কি, যে কম্পিউটারে সংরক্ষিত আদালতে যে উপস্থাপন করা যাবে, যে ডিজিটাল যে রেকর্ড থাকে, কম্পিউটারে সংরক্ষিত তথ্য আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। এটা হচ্ছে বিশেষ বিধান। আরেকটা হচ্ছে 65 বি বা 65 খ, এটা 65 ক, এটা খ। এটা গ্রহণযোগ্যতাটা কি, ডিজিটাল রেকর্ডে যে আপনারা সংরক্ষণ করলেন, এটার গ্রহণযোগ্যতা কি? অবশ্য আইনে যেহেতু বলছে যে গ্রহণযোগ্যতা আছে। যেমন আপনি দেখেন ব্যাংকের লেনদেন, ব্যাংকের লেনদেন রেকর্ড হচ্ছে আমার আপনার আপনার সবার সকলে, অল অফ আস।
যে সকলের এটা রেকর্ড হচ্ছে। তো এখানে নির্ধারিত যদি শর্তগুলো, যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে অবশ্যই আদালতে গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন 66 ভেরি ইম্পর্টেন্ট, এটা আদালত থেকে নোটিশ দলিল হাজির করার জন্য এটা নোটিশ দেয়। জাস্ট এটা একটু রিডিং করে নেবেন যে দলিল উপস্থাপনের জন্য 66 দ্বারা নোটিশ কিরকম, দলিল উপস্থাপনের জন্য অপর পক্ষকে যথাযথ নোটিশ প্রদান করবে। ওখানে 5-7টা পয়েন্ট আছে, একটু রিডিং করে নেবেন। এটা পরীক্ষায় আসে না, তবে নিবেন যে দলিল সংক্রান্ত নোটিশ, যে দলিল উপস্থাপনের জন্য নোটিশ করা যাবে, সেটা কোনো এক এক পক্ষ বা অপর পক্ষকে কি করতে, দলিল হাজির করে নোটিশ প্রদান করতে। জাস্ট এটি মনে রাখেন, শেষ হচ্ছে নোটিশ, দলিল হাজির করে। 66 ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে শুরু রিটেনের। স্বাক্ষর ও হাতের লেখা প্রমাণ। দেখেন এখানে কি দেখা যাচ্ছে, আপনারা চিত্র দেখতেছেন, আমি কিন্তু ছবি দেখে বর্ণনা করতেছি, এরপর আমরা একটু হেডলাইন যে ক্লাসটা শেষ করে দেবো। সবাই একটু মনোযোগ দিন, একটু অ্যাটেনশন গ্র্যাব করে। যে স্বাক্ষর ও হাতের লেখা প্রমাণ 66, একটা দেখা যাচ্ছে স্ক্রিন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এই পিকে, এটা কি বলা হয়, এটাকে আমরা কি বলি, এটাকে যে পরীক্ষাকে লেখাটাকে বড় করে দেখার জন্য, এটা টেস্ট করার জন্য দেখতেছি লেখাটা ছোট বড় করে মিলাচ্ছে, আমরা দেখতেছি। এই যে আপনারা দেখবেন ফিঙ্গারপ্রিন্ট বা লেখা, যারা হাতের লেখা, আমরা সিআইডিতে যখন ট্রেনিং করি, জুনিয়র ইনভেস্টিগেশন, ইয়ে করছো নাকি বন্ধু তুমি? জুনিয়র ইনভেস্টিগেশন আমরা যখন এসে থাকা অবস্থা করছিলাম, তো ওখানে আমাদের এই যে এই, লেখাগুলো পরীক্ষা করার জন্য খুবই, এই হাতের লেখা পরীক্ষা করার জন্য সবারই কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট আছে। যেমন রাজু, রফিক, সবারই কিন্তু একটা, প্রত্যেকের লেখার একটা স্বতন্ত্র কোষে, সরায় কিভাবে লিখি, আকারটা কিভাবে লিখি, সবার একটা স্টার্টিং পয়েন্ট আছে। মানে লেখার শুরুটা, এই লেখার শুরুটা হচ্ছে মানে পৃথিবীর সকল যারা আমরা লেখাপড়া করছি সকলের আলাদা। এবং দেখবেন এই এর ভিতরে নকল করে ফেলে, যারা হচ্ছে নকল করে, এরা দেখে দেখে। কিন্তু যতই করুক তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট থাকে, অল অফ সকলের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে। যে রাজুর সাথে কারো মিলবে স্টার্টিং পয়েন্ট, মানে লেখাটা কি আপনি শুরু করছেন, দেখবেন এখানে একটা বিষয় থাকে। তো দেখেন 66 স্বাক্ষর হাতে লেখা প্রমাণ বলছে যে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষর তুলনা করে প্রমাণ করা যায়। ওই যে বিশেষজ্ঞের কথা বলছে, যে 47 আমরা দেখছি হস্তাক্ষর লেখার যেটা আমরা। আচ্ছা, 66 ক ভেরি ইম্পর্টেন্ট, ডিজিটালের স্বাক্ষর। এখন যেহেতু স্বাক্ষরগুলো ডিজিটালে, কোথাও কোনো, এই যে আমরা অনেক সময় বেতন, এখন অনেক জায়গায় রয়েছে আমাদের ভোটার আইডি, তারপর হচ্ছে বিভিন্ন, আমরা বিভিন্ন এই যে কার্ড গুলা করি, গুলাকে অনেক আমাদের যে বিভিন্ন ডিজিটাল কার্ড গুলো রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন চুক্তিতে ডিজিটাল স্বাক্ষরে অ্যাড করা লাগে, আপনারা জানেন। তো এইখানেও দেখেন এই যে 66 কথা, ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করার জন্য প্রমাণ করা হলো যে ডিজিটাল স্বাক্ষর করিমেরই। যে ডিজিটাল স্বাক্ষর এখানে আসছে করিমের কিনা, এই যে স্বাক্ষরটা আপনার 66 দেখেন, প্রশ্ন এখন ডিজিটালে এটা সংরক্ষিত আছে, এখন সরাসরি বলছে এই স্বাক্ষরটাকে তার কিনা। তখন দেখা গেল যে হ্যাঁ, এই স্বাক্ষরটা করিমেরই, জাস্ট এটা, আর কিছু না। আচ্ছা, 68, 68 দেখেন, আপনারা ছবি দেখতেছেন, যে আইন অনুযায়ী প্রত্যয়নযোগ্য দলিলের সম্পাদন প্রমাণ। এই যে আইন অনুযায়ী, আমরা কিন্তু আমরা কিন্তু সম্পাদনও করছি, প্রত্যয়নে পড়ছি এবং সত্যায়নে পড়ছি, এখন আর সমস্যা নাই। এখন বুঝতে পারছেন যে 68-তে বলছে, ওখানে দেখবেন এখন আপনাদের ক্লিয়ার হবে 68 দ্বারা পড়ে, যে আইন অনুযায়ী বলছে, আই এজ এ লিগ্যাল প্রসিডিউর অনুযায়ী, লফুলি, যেটা হচ্ছে আইন অনুযায়ী আইন অনুযায়ী প্রত্যয়নযোগ্য, যারা যারা প্রত্যয়ন করছে সাক্ষীদের উপস্থিতিতে কি করছে, দলিল সম্পাদন করবে, যে দলিলটা সম্পাদন করবে, যে ঠিক আছে কিনা। তাহলে আইন অনুযায়ী উইল করে দিছে, ওই যে যে সাক্ষী এক, সাক্ষী দুই, যে সাক্ষ্যটা এই যে লেখা যাচ্ছে, সাক্ষী কারাগার সাক্ষী দিচ্ছে, উইলের একজন সাক্ষীকে হাজির করে উইল সম্পাদন করার প্রমাণ। দেখুন উইলের কথা বলা রয়েছে, আপনি 68-তে পড়বেন, উইলের কথা বলা হয়েছে, উইলের একজন সাক্ষীকে হাজির করলো যে দলিল সম্পাদন করবো, প্রমাণ করবো এটা। বুঝতে পারছেন? আপনারা এটা 68 পড়েন, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 69, যদি প্রত্যয়নকারী সাক্ষী না পাওয়া গেল, যার সামনে প্রত্যয়নটা করলেন, এখন ওনাকে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আদালতকে দলিল প্রমাণ করা যাবে না? পাওয়া না গেলে বিদেশে আছে, অন্য কোথাও আছে, মারা গেছে, হতে পারে, ব্লা ব্লা ব্লা। সাক্ষীরা যদি না থাকে, আর তাদের স্বাক্ষর অন্যান্য প্রমাণ করেও দলিল প্রমাণ করা যাবে। এটা হচ্ছে 69, এক কথায়। অনেকে দেখবেন পেস লাগবে 69, এক কথায় প্রত্যয়নকারী যদি সাক্ষী না পাওয়া গেল দলিল প্রমাণ করতে পারবে না, কোনো কথা নাই। আচ্ছা, 70, পক্ষ কর্তৃক দলিল সম্পাদন স্বীকার, একেবারে ইজি। সবাই একটু মনোযোগ দেয়, একেবারে ইজি। পক্ষ কর্তৃক দলিল সম্পাদনের স্বীকার করা মানে কি? পক্ষ কর্তৃক, মনোযোগ দেন, পক্ষ কর্তৃক দলিল সম্পাদন স্বীকার করবে, 170 দ্বারা স্বীকার করবে। কি করবে? বলবে যে হ্যাঁ, আমি এই দলিলটি সম্পাদন করেছি। এই দলিলটি আপনি সম্পাদন করেছেন? হ্যাঁ, এই দলিলটা আমি সম্পাদন করেছি। তাহলে দলিলের পক্ষ নিজেই যখন স্বীকার করবে, দলিলের পক্ষ থেকে যখন নিজেই স্বীকার করলো, তাহলে সেটা কি আদালতে গ্রহণযোগ্য হবে না? রফিক আর রাজু, তারা দুজনে যা বলতেছে, স্যার হ্যাঁ এটা আমি নিজে, যদি স্বীকার করে ফেলে তাহলে 70, কোনো কথা না, এক কথায় যে দলিল কোনো পক্ষ কর্তৃক দলিল সম্পাদন স্বীকার করবে, সেটাই হচ্ছে 70 দ্বারা বিধান। 71, এখন যে প্রত্যানকারী অস্বীকার করলো,
আমরা 68তে পাইলাম যে প্রত্যয়ন আইন অনুযায়ী প্রত্যয়ন যেটা সম্পাদন করলে সেটা হচ্ছে 68, প্রত্যয়নকারী সাক্ষী না পাওয়া গেলে 69, আর কোনো পক্ষ যদি স্বীকার করে সেটা 71, আর যদি প্রত্যয়নকারী সাক্ষী যদি সম্পাদন অস্বীকার করে এই দলিলের আমি সাক্ষী নয় তাহলে 71। আই রিপিট, কোনো কারণে যদি প্রত্যয়নকারী সাক্ষী সম্পাদন করে যে এই সাক্ষী আমি নয়, যে সম্পাদন করার সময় আমি ছিলাম এই সাক্ষী আমি না, তাহলে কি হবে? সাক্ষী যদি অস্বীকার করে অন্য উপায়ে দলিল সম্পাদন প্রমাণ করা, যদি সে সাক্ষ্য অস্বীকার করতে পারে, অনেক সময় ভুলে যায় সাক্ষী আমি 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 ছিলাম না, আমি জানি না, সে সাক্ষ্য কিছু মনে নাই, এরকম অনেক কিছু হতে অস্বীকার করাটাই মানে স্বাভাবিক কিছু না। মানে কোনো একটা তো কোর্টে যখন ট্রায়ালে গিয়ে এটা অস্বীকার করতে পারে, বা এখানে সিআইডি ডাকতে পারে যে এটা ডাকের কে কে কখ, অস্বীকার করতেই পারে। তো সাক্ষী অস্বীকার করলে অন্য উপায় এটা অবলম্বন করতে হবে খেলে। তাহলে প্রত্যয়নকারী সাক্ষী অস্বীকার করবে কত ধারায়? সাক্ষ্য আইনের 71 ধারায়। 72, তো 72, প্রত্যয়ন আইনত আবশ্যক নয়। দেখেন, এমন দলিল চুক্তিপত্রে যে প্রত্যয়ন আইনত আবশ্যক না হয় সাক্ষী হাজির করা লাগলো না, যে অনেক ক্ষেত্রেই যে আবার বলতেছে 72, এটা রাখছে যে পরবর্তী এই নিয়ে অনেক কি বলে এগুলো নিয়ে তো আদালতে বিভিন্ন সময় বিভিন্ন উপস্থাপন হয়েছে যে আসলে কি হবে, না আসলে হবে না, ওরা না থাকলে হবে কিনা, এরকমই সব উপস্থাপন করছে। এটা আদালতের এখতিয়ার, আদালতের সবই চলে। আইনে বলা আছে প্রত্যয়ন আইনত আবশ্যক নয় এমন দলিল, এমনও কিছু দলিল যে চুক্তিপত্র বলছে যে প্রত্যয়ন আইনত আবশ্যক না হয় সাক্ষী হাজির করা লাগলো না, হাজির করা দরকার নেই, থাক। 72-এ বলতেছে যে হাজির করা লাগলো না সাক্ষী, প্রত্যয়ন এমন চুক্তিপত্র আমরা এটা দেখবো, এটা এটা অন্য কোনো উপায় তো আছেই। অন্য কোনো উপায় আছে, যখন অস্বীকার করবে, যখন তাকে সিআইডি তে নিয়ে যাবো, বলবে এটা আয়ো যখন অর্ডার শিট দিবে, এটা আমরা সিআইডি তে পিবিআই যারা তদন্ত করে দলিলাদি বিভিন্ন কিছু, ওরা দেখবেন বিভিন্ন এত পরিমাণ রেফারেন্স কোর্ট থেকে এত অর্ডার শিট নিয়ে এসে এত কাজ করে, তাদের ডকুমেন্ট তাদের ডকেটের মোটা এত পরিমাণ হয়, এটা একদম ফেয়ার ইনভেস্টিগেশন। আচ্ছা, 73, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে স্বাক্ষর হাতের লেখা এবং সিলের তুলনা একেবারে। ওই যে দেখেন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে স্বাক্ষরটা করে সিলটা, যে স্বাক্ষরটা যে সিলটা আসলে রাজুর কিনা, যে স্বীকৃতি স্বাক্ষর সহ বিতর্কিত কোনো তুলনা করা হলো, মানে যে আমরা যখন যখন কোনো পরীক্ষাটা করবো যখন বিতর্কিত হয়, তাহলে ঠিক আছে তার স্বীকৃতি সে স্বীকৃতি দিচ্ছে সে স্বাক্ষর, তাহলে তার তুলনা করে, সে বলতে অস্বীকার করতেছে, তাহলে তুলনা করো এটা স্বাক্ষর তার কিনা, অন্য কেউ দিছে কিনা। এরকম আমরা কাজ করবো, আমরা যখন কাজ করবো তখন তো এগুলা লাগবে। 73, তাই স্বাক্ষর এক কথায় স্বাক্ষর হাতের লেখা কিনা এটা তুলনা করবে কত? 73। স্বাক্ষর যে হাতের লেখা বা সিলের তুলনা করবে 73। এখন যদি এটা যদি ডিজিটালে থাকে, আমরা আগে বলছিলাম ওই 66, 66 হাতের লেখা প্রমাণ করবে 66-তে, কিন্তু ডিজিটালে যদি স্বাক্ষর থাকে এটা রহিমের কিনা, তাহলে 66 ক গেল। এখানেও 73-এ তার স্বাক্ষর হাতের লেখা তুলনা করলো, কিন্তু যদি এটা ডিজিটালে যাচাই করে যে হ্যাঁ এই স্বাক্ষরটা বৈধ, এটা ওটা রহিমেরই, তাহলে নির্ধারিত যদি পদে ডিজিটালে স্বাক্ষর যাচাই করে প্রমাণ করা হলো যে আসলে এই স্বাক্ষরটা রহিমেরই, তাহলে 73-এ খেয়াল রাখবেন 66, 66-র ক, 73, 73-এর ক, ভেরি ইম্পর্টেন্ট, চারটা সেকশন, 66, 66-র ক, 73, 73-এর ক পড়বেন। সর্বশেষ দেখতে পাচ্ছেন ভৌত বা ফরেনসিক সাক্ষ্য তুলনা। এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর সকল পৃথিবী আল্লাহ তাআলা মানুষ পাঠাই দিছে, এই প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট একেবারে টোটালি ডিফারেন্ট, সবার কারোর সাথে কোনো ম্যাচ করবে না। এক কথায় ঘটনাস্থলে আঙ্গুলের ছাপ পাইলেন কার? রফিক ভাই রাজু মিলে একটা অপরাধ করছে, ওখানে যে আমরা আঙ্গুলের ছাপ নিলাম, আমরা তো জানেন কাছে বা কোনো সে একটা গ্লাস ধরছিল সেখানে তো আঙ্গুলের ছাপটা রয়ে গেছে, বা কোনো একটা পিস্তল ছিল পিস্তলটা পাওয়া গেছে সেখানে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। দেন এই ভৌত ফরেন্সিক স্বাক্ষর রহিম বা রফিকের রাজুকা, তাদেরকে আমরা সাসপেক্টে অ্যারেস্ট করলাম, তাদেরকে আমরা তাদের সাথে আঙ্গুলের ছাপ ম্যাচ করার জন্য আমরা সন্দেহ হলো, তাদেরকে আমরা ম্যাচ করলাম, ম্যাচ করে কি হলো, ঘটনাস্থলে রফিক এবং রাজু এর আঙ্গুলের ছাপ অভিযুক্ত হয়ে গেল, তারা কি হলো, তুলনা করে দেখা গেল যে রফিক এবং রাজুর এই দুইটা স্বাক্ষর বা এই বুড়া আঙ্গুল বা থাম বা আঙ্গুলের ছাপটা মিলে যাচ্ছে, ম্যাচ করে যাচ্ছে। তাহলে ভৌত বা ফরেন্সিক সাক্ষ্য তুলনা কত? 73-এর বি বা খ। তাহলে মোটামুটি আমরা একেবারে শর্ট করে যে মোটামুটি উপস্থাপন করলাম যে আমরা কি কি দেখলাম। একেবারে আমরা যদি যাই, আমরা যেটা দেখলাম একেবারে 61 হচ্ছে দলিলের বিষয়বস্তু, 62 প্রাথমিক সাক্ষ্য, 63 গণ সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য, এবং 64 মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ কিভাবে করবেন, প্রমাণ করা যাবে দলিলের অস্তিত্ব যেগুলা। আবার গণ সাক্ষ্যগুলি কোন কোন ক্ষেত্রে? 65, 65 ডিজিটাল রেকর্ডের কথা বলছে, 66-তে নোটিশ, 67-তে হাতের লেখা, 67 ক ডিজিটাল স্বাক্ষর, 68 থেকে 72 পর্যন্ত প্রত্যয়ন সম্পাদন এবং সত্যায়নকারী হিসেবে আমরা দেখলাম যেটা হচ্ছে চিত্রের মাধ্যমে। 73-এ স্বাক্ষর লিখন সিলের তুলনা দেখলাম, 73-এর ক হচ্ছে ডিজিটাল স্বাক্ষর যাচাই, আর 73-এর খ হচ্ছে ভৌত ফরেনসিক স্বাক্ষর তুলনা, সেটা হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্ট, সেটা দেখে আমরা দেখলাম। মোটামুটি কি বেসিক ঢুকছে মাথায়? এখন একটু একটু যেগুলা বললাম এগুলা যা বলছি এখানে একটু লেখা আছে, এই যে এতক্ষণ যা যা আপনাদের সাথে কথা বললাম এখানে এই আপনাদের এই 61 থেকে 73 পর্যন্ত এক প্রত্যেকটার সাথে ধারা দিয়ে একটা করে উদাহরণ দিয়ে দিছি। এখন আপনারা যদি বলেন তাহলে আরেকবার আলোচনা করবে, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, তাহলে আমরা এখান থেকে
যদি বলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যা বলছে এখানে তাই আছে, জাস্ট এখানে একটা করে উদাহরণ দিছি, প্রত্যেকটা ধারার একটা করে উদাহরণ দিয়ে দিছি। এখন আপনারা বলে আরেকবার রিভিশন দিব 5 মিনিট। স্যার রিভাইজ আবার দেন, সমস্যা নাই, কিন্তু স্যার এই কয়টা ধারা থেকে ব্রড প্রশ্ন এবং শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা কোনগুলা, অথবা শর্ট প্রশ্ন এমসিকিউ আসবে না, কোনগুলা? এখান থেকে ব্রড প্রশ্ন আসবে। ব্রড প্রশ্ন আসলে আমি বলে দিই আপনাদের এখান থেকে কোন ধারা থেকে ব্রড প্রশ্ন আসবে, আমি বলে দিই। সেটা হচ্ছে আপনাদের যদি আসে 62, 63, 64, 65, 62, 63, 64, 65, আর হচ্ছে 67, 67, 67 থেকে 67 থেকে 68, 69 এই পর্যন্তই। 73টা একটু নিয়েন, এটা হচ্ছে ইনভেস্টিগেটর যারা তদন্তকারী। 68, 67, 68, 69 এগুলো থেকে একটা আসে, দেখবেন গত পরীক্ষাগুলো যা আলোচনা করলাম এখান থেকে আসছে, এর বাইরে থেকে আসে নাই। তো মানে 62, 63, তিনটা 64, প্রশ্ন 65 এখানে একটু বড়। ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার তিনটা দ্বারাই তো এখানে বড় বড় আকারে বোঝা যাচ্ছে, অনেক কঠিন। 67, 68, 69 এই তিনটা দ্বারা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো একটু দেখে নেবেন। এই তো সংক্ষেপে আলোচনা করছি, একটু মাথায় মনে রাখলে চলবে। এই যে এখন একটু আলোচনা করি, এই যে একটু সবাই স্যার, একটু চুপ থাকেন। হ্যাঁ, রাজু ভাই, না এই ক্লাসটা যে শেষ। স্যার, গতবার গতবার যেগুলো প্রশ্ন আসছিল সবগুলো তো উইথ বুকে আসছিল মনে হয় স্যার। হ্যাঁ, উইথ বুকে আসলে পারবেন। 65 থেকে আসছিল, 67 থেকে আসছিল, 67, 65, 67 থেকে বেশি আসছিল, 68 থেকে আসছিল, 67, 68 থেকে আসছিল। আচ্ছা, আমরা একটু যাই, সবাই একটু তাকান। আমরা তো চিত্র দেখলাম, একটু দেখে আমরা কথার সাথে একটু মিলেই নিই যে আমরা যে কথাগুলো বললাম একটু মিলে কিনা। সবাই একটু মনোযোগ দিন, এরপর আমরা আপনারা একটু গ্রুপ স্টাডি করি। 61 বলছে দলিলের বিষয়বস্তু প্রণয়ন, একটা উদাহরণ দেখেন সবাই। লেখাটা দেখা যায় সবার? স্যার দেখা যায় স্যার, সঠিক। আচ্ছা, একটু সবাই একটু সাইলেন্ট থাকে, কেউ কথা বলেন। আচ্ছা, 61 বলছিলাম দলিলের বিষয়বস্তু প্রমাণ। যে উদাহরণটা কি, রহিম দাবি করলো করিমের সঙ্গে তার একটি লিখিত চুক্তি আছে, আদালতে চুক্তিপত্র উপস্থান করে তার বিষয়বস্তু প্রমাণ করবে। মূল কথা হচ্ছে দলিলের বিষয়বস্তু স্বাক্ষর মাধ্যমে প্রমাণ করা যাবে। এক কথা, এটা জাস্ট একটা লাইন বলছে, আর কিছু। যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে, এক কথায় 61। 62 কি, প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য কি, যে রহিমের কাছে মূল দলিলটি, মূল বিক্রয় দলিল আছে, মূল দলিল আছে, আদালতে সেই মূল দলিলটি যদি উপস্থাপন করা হয়, সেটাই মূল দলিল হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, এক কথায়। আর সেকেন্ডারি মাধ্যমিক, যেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, সেকেন্ডারি 63। সেকেন্ডারি এভিডেন্সটা কি বলছি, যে একটি দলিলের মূল কপি হারিয়ে গেছে, তাই তার একটি প্রত্যয়িত কপি আদালতে উপস্থাপন করছে। অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে মূল দলিল পরিবর্তে কপি বর্ণনা অনুমোদিত যদি থাকলে সেগুলো গণসাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। অর্থাৎ কেউ যে বলে গণসাক্ষ্যটা কি, সেকেন্ডারি এভিডেন্স, মূল দলিল মূল কপি হারিয়ে গেলে তার পরবর্তী যে কপি হাতে করা হবে সেটাই হচ্ছে গণসাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। গণকিছু জাস্ট 63। আচ্ছা, এবং 65 গণস্বাক্ষর ক্ষেত্রে কি কি, কোন কোন ক্ষেত্রে গণস্বাক্ষর দেওয়া যেতে পারে সেটা 65-তে বলছে। আমরা 64টা দেখি। যে প্রাথমিক সাক্ষ্যর মাধ্যমে দলিল প্রমাণ, ডাইরেক্ট 64 বলছে একেবারে, যে একটি জমির মূল দলিল আদালতে দাখিল করে দলিলের অস্তিত্ব বিষয়বস্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রমাণ করা যাবে। অর্থাৎ সাধারণ নিয়ম হলো দলিল প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা। সবসময় খেয়াল রাখবেন, আমি বলি যে বারবার একটা কথাই বলি, যে দলিলের প্রমাণ, দলিলের বিষয় দলিল দিয়ে প্রমাণ করতে হবে, অন্য কোনো কিছু মৌখিক সাক্ষ্য কোনো গ্রহণযোগ্য না। খেয়াল রাখতে হবে। 64-তে বলছে। 65 হচ্ছে গণসাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কি কি দিবেন, যে রহিমের মূল দলিলটা আগুনে পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন যে দলিলটি একটি কপি আদালত উপস্থাপন করছে, তাহলে নির্দিষ্ট শর্ত যদি পূরণ হয়, তাহলে মূল দলিল পরিবর্তে গণসাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এক কথা, অনেক ক্ষেত্রে পরীক্ষা গণসাক্ষ্য আসতে পারে, যে এটা তো পড়ায় নাই, গণসাক্ষ্য আবার কি। যেটা মাধ্যমিক সাক্ষ্যটাই হচ্ছে, যে প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্যটা হচ্ছে গণসাক্ষ্য, খেয়াল রাখবেন। আর 65 ক, ডিজিটাল রেকর্ডের বিশেষ বিধান। যেটা বললাম, আপনারা দেখলেন যে কোনো একটা তথ্য কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত ছিল, সেটা ডিজিটাল রেকর্ডের প্রমাণ হিসেবে অবস্থান করছে আদালতে। এখন এই ডিজিটাল রেকর্ডের এটা একটা বিশেষ বিধান, আর কিছু না। আর এটা গ্রহণযোগ্যতা কি হবে, এই যে আমরা কোনো একটা ব্যাংকের কম্পিউটার সিস্টেম সংগ্রহীত কোনো লেনদেন যদি রেকর্ড থাকে, এটা সেটা আদালত চাইছে, সেটা আদালতে আমরা অর্ডার শিট নিয়ে সেটা আমরা কর্তৃপক্ষের চিঠির মাধ্যমে দিয়ে সেটা আমরা কি করছি, সেটা আমরা রেকর্ড সংগ্রহ করছি, নিছি। সেটা যদি নির্দিষ্ট শর্ত পূরণ হয়, সেটাও আদালতের রেকর্ড অবশ্যই গ্রহণযোগ্যতা রয়েছে, এক কথায় গ্রহণযোগ্যতা রয়েছে। নোটিশটা কি, শেষে বলছিলাম যে রহিমের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিলের এখন রহিমের কাছে যে দলিলটা আছে এটা গুরুত্বপূর্ণ দলিল, আদালতের প্রয়োজন। এখন করিম তাকে দলিলটা আদালত উপস্থাপনের জন্য যত নোটিশ দিল, অবশ্যই তাকে নোটিশ দিতে হবে, নোটিশ না দিলে তো আনবে না। এটা একটা প্রসিডিউর। তাহলে খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট ক্ষেত্রে গণসাক্ষ্য দেওয়ার আগে অবশ্যই দলিল উপস্থাপন করে নোটিশের বিধানের কথা বলা হচ্ছে, সেটা 66 হাতের স্বাক্ষর, হাতে লেখা প্রমাণ, এটা বললামই তো। যে রহিমের একটা ঋণপত্রে স্বাক্ষর রয়েছে রহিমের, এখন রহিম স্বাক্ষরটি নিজের নয় বলে অস্বীকার করছে অনেক সময়, আদালত তার স্বাক্ষরের বিষয়কে তুলনা করে প্রমাণ করলো, এটা হচ্ছে 66। ওই যে তুলনা অস্বীকার ক্ষেত্রে তো অন্যভাবে প্রমাণ করা যাবে, সেটা বললেনি। এখন স্বাক্ষর বা হাতে লেখা যার বলে দাবি করা হচ্ছে, এটা প্রমাণ করতে হবে, খেয়াল রাখবে। 66 ক কি, ডিজিটাল স্বাক্ষর প্রমাণ, এটা কিছু না। যে ডিজিটাল, তার যে চুক্তি রয়েছে ডিজিটাল স্বাক্ষর, এটা সংরক্ষিত আছে, এটা স্বাক্ষরটা আদালত থেকে যদি সে
অর্ডার শিট নিয়ে সেটা যদি আবার ডাউনলোড করে করতে বইয়ের কাছে পাঠায়, তারা যদি একটা করে সম্পাদন করে যে হ্যাঁ সত্যায়িত করে দেয় যে হ্যাঁ এটা তার স্বাক্ষরী, তাহলে এটা একটা বিশেষ বিধান হিসাবে সেটা আদালতে গ্রহণযোগ্যতা রয়েছে। 68 আইন অনুযায়ী প্রত্যয়নযোগ্য দলিলের সম্পাদন, এই যে প্রত্যয়নযোগ্য যেটা আপনারা দেখলেন, একটা উইলে দুজন সাক্ষীর প্রত্যয়ন আছে, একটা উইলে দুজন সাক্ষীর প্রত্যয়ন আছে, আদালতে উইলটি প্রমাণ করার জন্য একজন প্রত্যয়নকে সাক্ষী হাজির করছে, তাহলে কি হবে? অবশ্যই সেটা নির্দিষ্ট শর্ত পূরণ করছে, অবশ্যই এটা প্রমাণ করা যাবে। এখন প্রত্যয়নকে সাক্ষী না পাওয়া গেলে কি হবে? কোথাও পাওয়া যাচ্ছে না, তখন তাদের স্বাক্ষর দলিল সম্পাদনের অন্যান্য ভাবে প্রাসঙ্গিক প্রমাণ করতে হবে। এক কথায় অর্থাৎ প্রত্যয়নকারী যদি সাক্ষী না পাওয়া যায়, পরীক্ষা আসতে পারে সে 69 থেকে, প্রত্যয়নকারী যদি সাক্ষী না পাওয়া গেলে আইনের নির্ধারিত যে বিকল্প যে পদ্ধতি রয়েছে সেটা প্রমাণ করবে, এক কথায়। আর এই যে কোনো এক পক্ষ 70, যেটা আগে যেভাবে দেখলেন, যে কোনো এক পক্ষ দলিল সম্পাদন স্বীকার করছে, করিমে একটি প্রত্যয়নযোগ্য দলিলে করিমের স্বাক্ষর আছে, করিম আদালতে স্বীকার করছে সে নিজেই সম্পাদন করছে। এই স্বীকারোক্তিটাই গুরুত্বপূর্ণ, স্বীকৃতিটাই গুরুত্বপূর্ণ, এক কথা। এখন যিনি প্রত্যয়নকারী তিনি বলে সাক্ষী আদালতে অস্বীকার করছে, তিনি আদালতে এসে বলতেছে যে এটা আমি প্রত্যয়ন করিনি, তাহলে কি যেটা করেনি, তাহলে অন্য কোনো বৈধ উপায় যে এটা রয়েছে সে প্রমাণের চেষ্টা করতে হবে। 72 কিন্তু প্রত্যয়ন প্রত্যয়ন আইনত আবশ্যক নয়, আইন বলতেছে যে প্রত্যয়ন আইনত আবশ্যক নয় যদি এরকম থাকে যে সাধারণ চুক্তিপত্রে উপস্থাপন করছে যার ক্ষেত্রে আইন অনুযায়ী প্রত্যয়ন সাক্ষ্য আবশ্যক নয়, সেই ক্ষেত্রে যদি সাক্ষ্য আবশ্যক না হয় সেটা 72 অনুযায়ী সেটা প্রাসঙ্গিক হিসেবে বা সেটা গ্রহণযোগ্য হবে। আর 73 কি? স্বাক্ষর এবং হাতের লেখার তুলনা, সিলের তুলনা করবে, এটা হচ্ছে 73, জাস্ট আর কিছু না। যে একটা চেকে রহিমের স্বাক্ষর নিয়ে বিরোধ দেখা দিছে, আদালতে রহিমের স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে বিতর্কিত স্বাক্ষর তুলনা করলে সেটা সে যেটা যে বিতর্কিত স্বাক্ষর সেটা তুলনা করে সেটা কি করা যাবে? প্রমাণ করা যাবে। আর ডিজিটাল স্বাক্ষর যদি যাচাই থাকে, যদি সুযোগ থাকে যে এটা একটা মেইলে ইমেইলে ডিজিটাল স্বাক্ষর আছে, এই স্বাক্ষরটি যাচাই করে এটা করিমের কিনা তার নির্ধারিত যে পদ্ধতি রয়েছে সেটা যদি পূরণ করে যে শর্ত হয় সেটা আদালতে কেউ গ্রহণযোগ্য হবে, এটা যাচাই করা যায়, সমস্যা নেই। আর সর্বশেষ যেটা বললাম ভৌত বা ফরেন্সিক, এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমরা যেটা দেখলাম যে ঘটনাস্থল থেকে পাওয়া কোনো আঙ্গুলের ছাপ যদি অভিযুক্ত ব্যক্তির সাথে স্বীকৃত আঙ্গুলের ছাপ তুলনা করা হয় সেটা কি হবে? অবশ্যই আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ স্বীকৃত এবং প্রমাণিত ভৌত ফরেন্সিক সাক্ষ্যের সঙ্গে অন্য সাক্ষ্য কি তুলনা করা যায়, কার সাথে? এই ফিঙ্গারপ্রিন্ট গুলো অবশ্যই সাসপেক্ট বা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে স্বীকৃত আঙ্গুলের ছাপ তুলনা করেও এই 73-এর খ অনুযায়ী সেটা প্রমাণ করা যায়। এখন বলেন, মোটামুটি আমাদের একেবারেই খুব এখানে যেভাবে সূচিটা আছে, সূচিটা আপনারা দেখতে পাচ্ছেন, সূচিটা আগেও দেওয়া আছে আপনাদের 61 থেকে একেবারে 73 পর্যন্ত। ওই যাদের একটু সমস্যা ছিল আশা করি মোটামুটি এই 61 থেকে 73 পর্যন্ত এবং 32, 33 এবং 17 থেকে 23, যেখানে আপনার 21 সমস্যা হয়, 20 সমস্যা হয়, 18 সমস্যা হয়, মানে এখানে 18 থেকে 18, 19, 20, 21 অনেক এখনো সমস্যা হয় 4টা দ্বারা আমি দেখতেছি আপনাদের। হ্যাঁ, তো এগুলো নিয়ে মোটামুটি আমাদের পরীক্ষার আগ পর্যন্ত কয়েকবার আলোচনা পুরোটা হবে। স্যার। পরীক্ষার স্যার পরীক্ষার পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করবে আপনাদের বারবার রিভিশন করে হলে যাতে একেবারে ফ্রি ভাবে একেবারে যত ডিফেন্স তৈরি করে যাতে গোল দিতে পারেন। তো স্ক্রিনটা আমাদের একটু পুরোটা মোটামুটি স্যার। রেকর্ড এই পর্যন্তই এই ক্লাসের। এখন কে কি বলতে চাচ্ছেন?